আজ আদালতে তোলা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহীকে ছাত্র জনতার আন্দোলনে হামলা গুলি হত্যায় সম্পৃক্ততার অভিযোগে দায়ের করা মামলায় তার রিমান্ড চাওয়া হবে। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ডিবি। রাত 10:15টায় ডিবির একটি টিম তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে। তৌফিক ইলাহী বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন। তার 10 দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় এখনো পর্যন্ত সাবেক প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক আইজিপি ছাড়াও সরকারি কর্মকর্তা সহ অনেকে গ্রেপ্তার হয়েছেন। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছে তার সাথে। অপু, তৌফিক ইলাহী চৌধুরীকে কয়টা নাগাদ আসলে আদালতে তোলা হতে পারে? শাওন, দেখুন, আপনার মাধ্যমে দর্শকদেরকে আসলে জানাতে হয়, আপনি জানেন এর আগে কিন্তু সাবেক যে তৎকালীন সরকারের যে বাণিজ্য মন্ত্রী ছিল টিপু মুন্সি যে মামলায় গ্রেপ্তার হয়েছেন, ঠিক একই মামলায় কিন্তু গ্রেপ্তার হয়েছেন যে প্রেসিডেন্ট যে আওয়ামী সরকার, তার যে বিদ্যুৎ জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরী ছিলেন। আসলে তাকে কিন্তু সেই একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে, কারণ যে নিহতের মা বাড্ডা এলাকার যে সুমন শেখদারের মা ভাবি ওই মামলাটি করেন এবং তার মামলা প্রধান আসামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 430 জনকে আসামি করে এই মামলাটি করা হয়। এবং এর তারপরে কিন্তু ডিএমপির পক্ষ থেকে যে গোয়েন্দা পুলিশ রয়েছেন তারা অভিযান চালিয়ে আপনার পুলিশের একটি চৌকস দল আসলে তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবং এই বিষয়টি আমাদেরকে কিছুক্ষণ আগে নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মৌখিকভাবে আমাদেরকে জানিয়েছেন। তিনি আসলে এখন বর্তমান ডিবি কার্যালয়ে রয়েছেন এবং ডিবি কার্যালয়ে রয়েছেন এবং আমরা জানার চেষ্টা করেছি যে মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই যে তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার ওসি তিনি আসলে আদালতের কাছে তার 10 দিনের রিমান্ড আবেদন চাইবেন। এখন আদালত আসলে কয়দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করবেন সেটাই একটা দেখার বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আপনাকে জানিয়ে রাখি যে ডিবি কার্যালয়ে আনার পর থেকে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আজকে আমরা যত জানতে পেরেছি যে ঠিক বিকাল 4টা নাগাদ নিতে পারে, এমনকি এটাও তারা আসলে জানিয়েছেন। আরেকটি বিষয় না বললে না, যে 2009 সালের যে নির্বাচন হয়েছিল, নির্বাচনের পরপরে কিন্তু যে প্রেসিডেন্ট আওয়ামী লীগ সরকার এই জ্বালানি বিদ্যুৎ যে উপদেষ্টা যেত এবং তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন, কারণে এই মামলা তাকে আসলে গ্রেপ্তার করা হয়। আদালত তার রিমান্ড কতদিন আসলে মঞ্জুর করেছেন। তো সবশেষ এটাই ডিবি কার্যালয় সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হককে 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সকালে আজ রিমান্ড শেষে শহীদুল হককে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত শেষে না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক বাইজিদ বোস্তামি। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেটে এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগ করা হয়। গত 3 সেপ্টেম্বর শহীদুল হককে উত্তরা থানা থেকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর ডিবি। পরে তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নড়াইলে জাতীয় সংসদের সাবেক হুইপ ও নড়াইল 2 আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফিন বিবির মুর্তজার নামে মামলা হয়েছে। মিছিলে হামলা, গুলি ছোড়া ও মারধরের অভিযোগ করা এই মামলায় মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন সহ আওয়ামী লীগের 90 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় 400-500 জনকে আসামি করা হয়েছে।
রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেছেন থানা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ। মামলার বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গতকাল রাতে মামলাটি হয়েছে, তবে এখনো কেউ গ্রেপ্তার হননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরি শৃঙ্খলা পরিস্থিতি কোনো স্ট্যাটাস, মন্তব্য ও শেয়ার করা থেকে বিরত থাকতে বিচারকদের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। বিজ্ঞপ্তি অনুসারে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরি শৃঙ্খলা পরিস্থিতি কোনো স্ট্যাটাস, মন্তব্য ও শেয়ার করা থেকে বিরত থাকতে বিচারকদের নির্দেশ দেওয়া হয়েছে। এটি অমান্য করলে আইনি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের বিচারকরা সতর্ক না হলে সুপ্রিম কোর্টের নির্দেশে অমান্য করলে পেশাগত অসদাচরণ হিসাবে গণ্য করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালা সহ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। জেলা প্রশাসক নিয়োগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে সচিবালয়। মঙ্গলবার দিনভর বিক্ষোভের পর আজ মন্ত্রিপরিষদের যুগ্ম সচিবের সাথে বৈঠক করেছেন আন্দোলনরত কর্মকর্তারা। তারা বলেন, প্রশাসনের সুষম ও যোগ্যতার ভিত্তিতে পদবিন্যাসের দাবি নিয়ে কর্মসূচি পালিত হচ্ছে। গেল সরকারের আমলে সুবিধাভোগী ছাড়াও যাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে তাদের সচিবালয় থেকে অপসারণের দাবি জানান তারা। এর আগে 2 দফায় 59 জন জেলা প্রশাসককে নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ সম্পদ অবিলম্বে ফ্রিজ করা ছাড়াও দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে যৌথ চিঠি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউএস ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইপি। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও দেশটির অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের উদ্দেশ্যে পাঠানো ওই চিঠিতে পাচার করা অবৈধ সম্পদ জরুরি ভিত্তিতে ফ্রিজ করা ছাড়াও ফেরত পাঠানোর উদ্যোগ নিতে আহ্বান জানানো হয়। সেই সঙ্গে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশের সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে অবৈধ অর্থ সম্পদের মালিকদের জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি পাচার করা অর্থ দেশে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকারকে সক্রিয় সহযোগিতার আহ্বান জানান। তীব্র গরম, অন্যদিকে অসহনীয় লোডশেডিং নাকাল হয়েছে রংপুরের জনজীবন। এতে করে বাড়ছে ডায়রিয়া, পানিশূন্যতা, হিটস্ট্রোক সহ নানা রোগ। বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং এনে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিক্ষেত সহ সব ধরনের ব্যবসা। বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় উৎপাদন কম হয় এমন ঘন ঘন লোডশেডিং। রংপুর থেকে মাহমুদুল হাসানের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে নাকাল উত্তরের জনপদ রংপুরের জনজীবন। টানা কয়েকদিন ধরে এই অঞ্চলের তাপমাত্রা রেকর্ড পরিমাণ, যা সবসময় 36 ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকে। তীব্র গরমের পাশাপাশি যোগ হয়েছে বিদ্যুতের ভেলকিবাজি। এতে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। দিনরাত মিলে বিদ্যুতের দেখা মেলে মাত্র কয়েক ঘন্টা। এ অঞ্চলে চাহিদার 50 ভাগ বিদ্যুৎও মিলছে না বলে অভিযোগ হাজারো মানুষের। আসলে বিদ্যুৎ নিয়ে খুব বিব্রতকর অবস্থার মধ্যে আছি। গরম, প্রচুর গরম, রাত্রে দিনে বিদ্যুৎ থাকে না। গরম তো খুব, গরমের দিনে থাকা যায় না, তখন কারণ যায় না, বিদ্যুৎ না হলে কারণ না হলে আজ ঘুম পাড়া যায় না, আন্দোলনের সমস্যা। ঘন ঘন লোডশেডিং এর ফলে সাধারণ মানুষের অবস্থা হাসফাস। দ্রুত সময়ে লোডশেডিং এর সমাধান চান সবাই। হঠাৎ করে কারেন্ট চলে যায়, এতে বাচ্চা কাচ্চা অসুস্থ রোগী নিয়েও হাসপাতাল থেকে শুরু করে গ্রামে যারা আছে তাদেরকে নিয়ে অনেক সমস্যার মধ্যে থাকায়। যখনই লাইট চলে যায় প্রচুর গরমের কারণে আমরা পড়া করা অসুবিধা হয়েছে। কারেন্ট তো ভাই আধা ঘন্টা থাকলে আবার 2 ঘন্টা থাকতেছে না, এটা আমাদের সমস্যা হচ্ছে, কাস্টমারদের সমস্যা হচ্ছে। আর বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় উৎপাদনের ঘাটতি হওয়ায় এমন ঘন ঘন লোডশেডিং হচ্ছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় উত্তরাঞ্চলে আরো বেশি লোডশেডিং এর প্রভাব পড়ছে বলে জানান দায়িত্বরতরা। কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র 3টি বর্তমানে বন্ধ রয়েছে, যার দরুন লোডশেডিং এর মাত্রা আরো অনেকটা বেড়ে গেছে। এটা দ্রুত চালু করা হলে এই অঞ্চলের লোডশেডিং মাত্রা অনেকটা কমে যাবে বলে আমরা আশা করছি। অসহনীয় লোডশেডিং থেকে মুক্তি সহ দ্রুত সময়ে সমস্যা সমাধান করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি সাধারণ মানুষের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তরাঞ্চলে ভয়াবহ লোডশেডিং এর জনজীবন কেমন প্রভাব পড়ছে আমাদেরকে জানান।
আপনি যেমনটা বলছিলেন যে উত্তরাঞ্চল কিন্তু একেবারে লোডশেডিং এর কবলে, এবং এই কারণে কিন্তু একদিকে যেমন অসহনীয় যে তাপমাত্রা এবং যে গরম, এর মধ্যে কিন্তু আসলে একেবারে বিদ্যুৎ কিন্তু আসলে নাজেহাল, বিশেষ করে লোডশেডিং এর কবলে কিন্তু উত্তরাঞ্চলের মানুষ রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে গত কদিন ধরে, অর্থাৎ 2 থেকে 3 দিন ধরে কিন্তু উত্তরাঞ্চলের যে সবচেয়ে বড় পুকুরিয়া যে কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র, সেটি কিন্তু একেবারে বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু উত্তরাঞ্চলে তীব্র লোডশেডিং কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং বিশেষ করে আমরা দেখেছি যে হাসপাতাল সহ অন্যান্য জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষ কিন্তু অতি কষ্টে রয়েছে, এবং অসহনীয় গরমের পাশাপাশি কিন্তু একেবারে তীব্র লোডশেডিং এ কিন্তু নাজেহাল অবস্থা রয়েছে উত্তরাঞ্চলের মানুষ। আমরা একজন আসলে বিদ্যুৎ গ্রাহকের সাথে কথা বলবো যে আসলে কি পরিমাণ লোডশেডিং আপনারা দেখছেন এখানে রংপুরে। ভাই, বিদ্যুতের কথা বলতে গেলে আসলে 7 থেকে দিনে মনে করেন যে 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ থাকে না। আমরা চাই যেন এই বিদ্যুৎ যেন থাকে, তা না হলে মানুষের যে সাধারণ মানুষের যে একটা কষ্ট, যেমন বৃদ্ধ মানুষ, ছোট বাচ্চারা খুব কষ্টে আছে। আমরা চাই যেন লোডশেডিং এর যে বিষয়টা, এটি যেন দ্রুত সমাধান করা হয়। ধন্যবাদ। শাওন, যেমনটা শুনছিলেন যে আমরা বিশেষ করে দেখেছি উত্তরাঞ্চলে কিন্তু এই মুহূর্তে কিন্তু যেটি সবচেয়ে বড় সমস্যা, সেটি কিন্তু কৃষি ক্ষেত্রেও কিন্তু এই লোডশেডিং এর প্রভাব পড়েছে। এবং এই রূপমন সময় কিন্তু যে জমিতে কাঙ্ক্ষিত যে বৃষ্টি, সেটি যেহেতু নেই, এ কারণে কিন্তু সেচও কিন্তু ব্যাহত হয়েছে। বিশেষ করে রংপুরে কিন্তু যে ছোট বড় ধরনের যে ব্যবসায় উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে কিন্তু এই তীব্র লোডশেডিং এর ফলে কিন্তু সেখানে উৎপাদনও ব্যাহত হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য যে অফিসগুলোতে কিন্তু আমরা দেখেছি সেখানে অসহনীয় যে তাপমাত্রার কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু খুব কষ্টে রয়েছে। এবং সাধারণ মানুষ যদি বলছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের যারা জ্বালানি উপদেষ্টা রয়েছেন, তারা যেন আসলে খুব দ্রুত সময়ের মধ্যে উত্তরাঞ্চলের যে বড় পুকুরিয়া যে তাপ বিদ্যুৎ কেন্দ্র, সেটি যেন যে ইউনিটগুলো বন্ধ রয়েছে, সেটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে যেন সেগুলো চালু করা হয়, তাহলে কিন্তু উত্তরাঞ্চল থেকে যে তীব্র লোডশেডিং সেটি হয়তো বা কমবে, এমনটা কিন্তু সাধারণ মানুষ দাবি করছেন। তবে সব মিলে যদি বলি শাওন, যে উত্তরাঞ্চলের মানুষ কিন্তু খুবই কষ্টে রয়েছে। এবং পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে কৃষিখাত থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু লোডশেডিং এর যে প্রভাব, সেটি কিন্তু পড়েছে। এই ছিল শাওন রংপুর থেকে যে উত্তরাঞ্চলের যে তীব্র লোডশেডিং নিয়ে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। নাটোরে 2 মোটর সাইকেল আরোহীর মধ্যে মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত 8টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের পাশে ডাল সড়কে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নাটোর বগুড়া মহাসড়কের ডাল সড়ক নামক স্থানে 2টি মোটর সাইকেলে আরোহী মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত আনোয়ার হোসেন জুলফিকার আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় জুলফিকার আলীর মৃত্যু হয়। অযত্ন অবহেলায় হারিয়ে যেতে বসেছে চলন বিলের পৌরাণিক বিভিন্ন স্থাপনা। মহাকালের সাক্ষী হয়ে ভগ্নদশা নিয়ে প্রায় টিকে আছে পাল, সেন, মুঘল, পাঠান, সুলতানি, এমনকি ব্রিটিশ শাসনামলে নির্মিত এসব পুরাকীর্তি। এখনই সংরক্ষণ ও সংস্কার না করলে কালের গর্ভে হারিয়ে যাবে ঐতিহাসিক এসব স্থাপনা। চলনবিল প্রতিনিধি সনাতন দাসের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। প্রাচীনকাল থেকেই পুরাকীর্তির জনপদ হিসেবে পরিচিত চলন বিল। এই বিলের মাঝ দিয়ে বয়ে গেছে পৌরাণিক নদী আত্রাই, করতোয়া ও ভদ্রাবতী। এসব নদী তটেই গড়ে উঠেছিল শরণাতীতকালের বিভিন্ন বর্ধিষ্ণু জনপদ। নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের জন্য শহর বন্দর গড়ে তোলার পাশাপাশি পাল, সেন, মুঘল, পাঠান, সুলতানি এবং ব্রিটিশ শাসনামলে নির্মাণ করা হয়েছিল অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এর মধ্যে অযত্ন অবহেলায় অনেক প্রত্নসম্পদ হারিয়ে গেছে। এখনও কোনো মতে টিকে আছে অর্ধশতাধিক পুরাকীর্তি, যার মধ্যে উল্লেখযোগ্য হল হান্ডিয়ালের জগন্নাথ মন্দির, শেঠের বাংলা, হাটিকুমরুলের নবরত্ন, নওগাঁর শাহী মসজিদ ও ভাগ্নে মসজিদ, বারোহাসের ইমামবাড়া, বিনসারার পৌরাণিক নায়িকা বেহুলার স্মৃতিচিহ্ন, সমাজশাহী মসজিদ ও চাটমোহরের মাসুমখার মসজিদ অন্যতম। এ অঞ্চলে সমীক্ষার মাধ্যমে পাহাড়পুরের সমসাময়িক সভ্যতার নিদর্শন খুঁজে পেয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ। চলনবিল একটি প্রাচীন জনপদ, আর এই জনপদে হাটিকুমরুল, নবরত্ন, তারাশের গোবিন্দ মন্দির, কপিলেশ্বর মন্দির, নকুলেশ্বর মন্দির সহ অনেক প্রত্নতত্ত্ব সম্পদ আছে। যে নিদর্শনগুলো তারাশে রয়েছে, এটি পৃথিবীর ইতিহাসে বিরল। এখানে কিন্তু প্রতি বছর হাজার হাজার লোকজন আসে এই জিনিসগুলো দেখার জন্য
এটিকে টিকে রাখতে হবে, এটিকে ধরে রাখতে হবে। এসব পুরাকীর্তি সংরক্ষণ করা সম্ভব হলে একদিকে যেমন এই অঞ্চলের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা সম্ভব হবে, পাশাপাশি পর্যটক বৃদ্ধি পেলে চলনবিলের আর্থসামাজিক চিত্র পাল্টে যাবে মনে করেন স্থানীয়রা। সেই লক্ষ্যে বেহাত হয়ে যাওয়া ভূমি উদ্ধার সহ প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় সংস্কারের দাবিও জানান তারা। তারাশের প্রত্নতত্ত্ব বিভাগের অধিদপ্তরের যেগুলো ঐতিহ্য আমাদের তারাশে আছে এগুলো কালের বিবর্তনে ধ্বংসের পথে যাচ্ছে। অনেক ঐতিহাসিক নিদর্শন এখনো বিদ্যমান, অনেকগুলো চুরি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। অনতিবিলম্বে এগুলো আসলে সংস্কার করা দরকার। এইগুলোকে যদি সংস্কার করা যায় তাহলে এইগুলো দৃষ্টিনন্দন থাকে, ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারবে যে তারাশ একটা অনাদিকাল থেকে শিল্প, সংস্কৃতি এবং ধর্মীয় সব ধর্মের মানুষের সহাবস্থানের জায়গা ছিল। ইতিমধ্যেই প্রত্নতত্ত্ব বিভাগ এই অঞ্চলে সমীক্ষা চালিয়ে প্রত্নস্থলগুলো চিহ্নিত করেছে। যত দ্রুত সম্ভব তা অধিদপ্তরের আওতায় নেওয়া হবে বলেও জানানো হয়। কিভাবে এটি সংবিধানের 23-24 ধারা এবং প্রত্ন আইনের বলয়ে আসতে পারে, বিশেষ করে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার প্রক্রিয়া আমরা চলমান রেখেছি। পর্যায়ক্রমে আমরা সবগুলো স্থাপনা যেগুলো প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেগুলোও আমরা সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করব। সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, নাগরিক অসচেতনতার পাশাপাশি জবরদখলে ধ্বংসের মুখে পতিত হয়েছে এসব প্রত্ন সম্পদ। এসব ঐতিহ্যবাহী পুরাকীর্তি রক্ষায় এগিয়ে না আসলে একদিন তা ধ্বংসস্তূপে পরিণত হবে মনে করেন স্থানীয় বাসিন্দা সহ ইতিহাস গবেষকরা। ইলিয়াস কমল, মাই টিভি। বন্যার্ত কৃষকদের পুনর্বাসনের সহযোগিতায় ধানের চারা ও কৃষি উপকরণ বিতরণ করবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে বাকৃবি ক্যাম্পাসে 12 একর জমিতে আমন ধানের বীজ বপন করা হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর বীজতলা থেকে চারা সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করা হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণ, শিক্ষার্থী, কৃষি উদ্যোক্তা সহ বিভিন্ন বীজ কোম্পানি সহযোগিতার হাতে বাড়িয়েছে। ময়মনসিংহ প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্য ভিডিও চিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন নুসরাত শারমিন। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা সহ 12টি জেলায় বন্যায় তলিয়ে যাওয়া হাজার হাজার একর জমির আমন ধান সহ বিনষ্ট হয়েছে বিভিন্ন ফসল, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো কৃষক। দুর্গত এলাকার কৃষকদের দীর্ঘমেয়াদী সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন। কৃষকের যদি আপনার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই, সেজন্য কিন্তু আমাদের কাজ করতে হবে। আমরা কৃষিবিদরা, কৃষির সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি, বিজ্ঞানী এবং কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানরা, সেজন্যই আমরা আজকে এগিয়ে এসেছি। কৃষি শিক্ষার্থী হিসেবে নিজেদের দায়বদ্ধতা থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতায় এমন কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমাদের একটা দায়িত্ব বোধ থেকে আমরা এই স্টুডেন্টস অ্যালায়েন্স গঠন করি। আমরা বন্যা কবলিত এলাকার কৃষকদের মাঝখানে লেট আমনের চারা বিতরণের উদ্যোগ নিয়েছি। বিভিন্ন ইনপুট হিসেবে সার, ফার্টিলাইজার, কীটনাশক এগুলো আমরা প্রদান করব। একজন ভবিষ্যৎ কৃষিবিদ হিসাবে আমরা মনে করি যে এটা আমাদের একটা দায়িত্ব। কৃষক পুনর্বাসন কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ চলছে বলেও জানান শিক্ষার্থীরা। জমি থেকে ঘর পর্যন্ত ফসল নিতে যে পরিমাণ খরচ হবে তার জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করার আমরা একটা চিন্তা ভাবনা করেছি। একটা দীর্ঘস্থায়ী সমাধান যেন আমরা দিতে পারি তার জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। আজকের এই উদ্যোগের সঙ্গে আমরা কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি আর্থিকভাবে যুক্ত হয়েছি যেন এই প্রোগ্রামটা আরও সুন্দরভাবে সফল উপস্থাপন হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্ত কৃষকদের জন্য তাদের পুনর্বাসন এবং কৃষি পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীদের এমন উদ্যোগ দেশের খাদ্য সংকট মোকাবেলার পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন শিক্ষকরা। দক্ষিণ পূর্বাঞ্চলের বাংলাদেশের যে ব্যাপক বন্যা উপদ্রুত এলাকাদের মধ্যে আমরা এই যে আমন ধানের চারা বিতরণ করতে চাচ্ছি। এর মাধ্যমে এই যে একটা খাদ্য নিরাপত্তার যে একটা হুমকি আসছে আমাদের দেশে বন্যার জন্য, সেটা কিছুটা হলেও আমরা এখান থেকে নিবারণ করতে পারবো। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উৎপাদিত আমন ধানের চারা দিয়ে প্রায় 800 বিঘা জমিতে আমন চাষ করা সম্ভব। আর এতে করে কৃষকদের পুনর্বাসন ত্বরান্বিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।